তবে চারটে চতুষ্কোণে নজর থাকবে যত কাণ্ড এবার কি কেলগে। তার কারণ গতকাল কেলগ কলেজে লন্ডনে সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে কেলগ কলেজ, সেই কলেজে বক্তৃতা রাখলেন এবং তারপর প্রতি মুহূর্তে নজর চারদিকে নয়, চারটে চতুষ্কোণে আমাদের কেলগে। তার কারণ কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় বামেদের প্রতিবাদ, কয়েকটা ইস্যুকে সামনে রেখে বাম ছাত্রদের, বাম সমর্থিত ছাত্র সংগঠনের ছাত্রদের এই প্রতিবাদ, আর তারপরেই নানা প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। বিলেতে বামেদের বিক্ষোভ, বিলেতে বামেদের এই প্রতিবাদের শান কি, এই উষ্ণতার আঁচ, তাতেই কি বাংলায় রুটি সেঁকবে তারা? এই প্রশ্ন জোরালো হচ্ছে। তার কারণ গতকাল যে ইস্যুতে যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তৃতা রাখার সময় সেখানে বাম ছাত্ররা তুলেছিল, কেলগ কলেজে বিক্ষোভের আঁচ কি আগে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন উঠছে। তার কারণ বিলেতে বামেদের হাতিয়ারের শান, কর্মসূচির প্রভাব কি পড়বে বাংলায়? এবং কেলগ কলেজে গতকাল আর.জি. কর মেডিকেল কলেজ ইস্যু থেকে শুরু করে বাংলায় টাটা গোষ্ঠীর সিঙ্গুর ছেড়ে চলে যাওয়া, একের পর এক ইস্যু হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে যখন সামনে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যখন বিলেতে গেলেন, কেলগ কলেজে বক্তৃতা রাখছেন, তখন সেই সেমিনার রুমে যখন এই ছাত্ররা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে এই প্রশ্ন তুললেন, তখন এই প্রশ্ন জোরালো হচ্ছে আরও যে বিলেতে বাম হাতিয়ারের শান, এবং তাতে কি বাংলায় তার আঁচ, তার উষ্ণতা বাড়বে, সেই আঁচে রুটি সেঁকবে বামেরা বাংলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড, পয়লা মার্চের ঘটনার পর এসএফআই, বাম ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা পথে নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ করছে, দাবি তুলছে। আর এবার বিলেতের মাটিতে যখন বামেদের এই প্রতিবাদ, বা বাম ছাত্র, বাম সমর্থিত ছাত্রদের এই প্রতিবাদ, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার বিলেতের এই শাখা, তারা বাংলায় নতুন করে একটা উষ্ণতার আঁচ পাঠাতে পারল। গতকাল কি হয়েছিল ঠিক তা নিয়ে ইতিমধ্যেই বারংবার মানুষের নজর কাটছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই 22শে মার্চ রওনা হওয়ার কথা ছিল, এবং তারপর যখন গিয়ে পৌঁছলেন লন্ডনে, গত কয়েকদিন ধরে তার বিভিন্ন রকম কর্মসূচি, প্রাতঃভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার উপস্থিতি দেখাচ্ছি আপনাদের। কিন্তু গতকালের মূল যে কেলগ কলেজে তার বক্তৃতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ, সেটাই ছিল এবারের সফরের মূল কর্মসূচি, এবং সেখানেই এই ঘটকাণ্ড ঘটল, কেলগে যত কাণ্ড এবং তারপর হাজারো প্রশ্ন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, এবং সেই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন আরও একবার চারটে চতুষ্কোণে। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. We know you are very good at doing drama. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. This is their habit. They cannot change their habit. This is their habit everywhere. When your leaders will visit, please remember this. Please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. এ তো 2025-এর 27শে মার্চের ছবি দেখলেন আপনারা, কিন্তু আপনাদের একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাই। ঠিক 13 বছর আগে 2012 সালের 19শে মে, 2012-র 19শে মে, 2011-এ রাজ্যে পালাবদল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ঠিক 1 বছর পূর্ণ, এবং তাতেই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সাক্ষাৎকারে বসলেন। সেখানে দর্শক আসন থেকে তানিয়া ভারদ্বাজ প্রশ্ন তুলেছিলেন। রাজ্যে মাওবাদীদের সঙ্গে সেই তানিয়াকে মিলিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সির ছাত্রী ছিলেন তানিয়া ভারদ্বাজ। তার প্রশ্ন সরাসরি মুখ্যমন্ত্রীকে,
এবং তাতেই ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সাক্ষাৎকার থেকে উঠে বেরিয়ে গিয়েছিলেন। অনেকে স্মরণ করছেন গতকাল হয়তো 13 বছরে কিছুটা ধৈর্য বাড়িয়েছেন তিনি। গতকাল হয়তো বিদেশের মাটিতে গিয়ে খানিকটা বিনম্র ছিলেন তিনি। তবুও বাম অতি বাম এটা কোনো নাটক নয়। এবং একই সঙ্গে হাজরায় যখন আক্রান্ত হয়েছিলেন সেই ছবি তার কাছে ছিল, সামনে এনে পাল্টা প্রত্যুত্তর দিয়েছেন। 2013-র 2012-র 19শে মে আর 2025-এর 27শে মার্চ এই 13 বছরের ফারাকে ছবি একটাই। সেমিনার হল থেকে গতকাল বক্তৃতা রাখতে রাখতে বেরিয়ে যাননি ঠিকই, কিন্তু বক্তৃতায় বাম অতিবাম বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ছাত্রদের বিভিন্ন প্রশ্ন, আর জি কর মেডিকেল কলেজ ইস্যু, সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া থেকে রাজ্যের শিল্প কর্মসংস্থান নানা বিষয়, তখন তার এই আক্রমণের পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য একসময় কলকাতার মেয়র ছিলেন, বর্তমানে রাজ্যসভার সাংসদ, আইনজীবী, তার প্রতিক্রিয়া দেখুন। গোটা দেশবাসীকে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা মিথ্যের ঘটনা উপস্থাপন করেছিলেন তিনি এবং তার দলের লোকেরা, যে তিনি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন এক মদ ব্যবসায়ী, তিনি একটি প্রাইভেট কলেজ চালান, সেই কেলক কলেজে। সেখানে তিনি গিয়েছেন বক্তৃতা করতে। সদা স্বভাবতই অন্যান্য সব মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের অধিকার আছে সেখানে থাকার, এবং বিক্ষোভ দেখিয়েছেন। দেখাবার তো সঙ্গত কারণ আছে। তিনি তো আরো আমাদের অপমানিত করলেন। তার কি আকুতি যে একটা ফ্লাইট চালু করুন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দাবি করছেন লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগ হচ্ছে, আর সেখানে তিনি প্রায় হাতে পায়ে ধরে আপনাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা একটা ফ্লাইট চালু করুন। আর যে মহিলা পশ্চিমবঙ্গবাসীকে অসম্মানিত করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই বাঞ্ছনীয়। এই পরিস্থিতিতে বারংবার একটা কটাক্ষ পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উঠে আসছে যে বামেরা বিলেতে হাতিয়ারে শান দিচ্ছে, বাংলায় শূন্য, বিলেতের মাটিতে গিয়ে তারা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় যে পরিস্থিতি তৈরি করলেন, তাতে আখেরে তাদের রাজনৈতিক কোনো জমি ভিত শক্ত হবে। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তার কারণ নিরপেক্ষতার সঙ্গে গোটা বিষয় বিশ্লেষণে আমাদের সঙ্গে এই মুহূর্তে অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদা স্বাগত, আমি অভিক রয়েছি। ঝন্টুদা, এটাই বেশ বোঝার চেষ্টা করব যে আমরা যদি একটু গত কয়েক মাস আগে ফিরে যাই, 9ই আগস্ট 2024 আর জি কর মেডিকেল কলেজে কাদম্বিনী ধর্ষণ খুনের ঘটনা, পথে নামলো সমাজের সব স্তর, কিন্তু বামেদের আলাদাভাবে বিক্ষোভ, বামেদের আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচি, ধর্ণা, অবস্থান, দাবি। এই জায়গা থেকে ঝন্টুদা, তারপর গতকালের ঘটনার মাঝে আরও বেশ কিছু বিষয় আমি নিয়ে আসবো। তার আগে একবার দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান, তরুণ তুর্কি তৃণমূল নেতা, তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। একবার দেবাংশুর বক্তব্যটাও শুনিয়ে নি, দেখুন ঝন্টুদা। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি। শুনলাম আমি ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্য রেখেছেন পাল্টা ওই কেলক কলেজের পড়ুয়াদের একটা অংশ যারা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা বলছেন যে এটা মিথ্যে বলছেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি দিচ্ছেন, কগনিজেন্ট টাটার কথা বলছেন রাজ্যের নানা পরিস্থিতির কথা, উন্নয়নের কথা। আমি এসব থেকে দূরে থাকছি। আমি বলতে চাইছি এটাই যে 2026 বছর ঘুরলে বিধানসভা নির্বাচনের আগে আমরা যদি দেখি যে আরজি করের ঘটনা হোক পথে প্রতিবাদে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড হোক পথে প্রতিবাদে, আর এবার বিলেতের মাটিতে বামেদের এই প্রতিবাদ, স্লোগান, ঝড় তোলা বা প্রশ্ন তোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বাংলায় বামেদের কতটা উজ্জীবিত করবে?
না, প্রথম কথা স্পেসিফিক কি জানা গেছে? ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী হিসাবে, শাসক দলের প্রধান হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যতটা রিপ্রেজেন্ট করেছেন তার থেকে অনেক বেশি রিপ্রেজেন্টেশনটা হয়েছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনাকে দিলেতে কিন্তু অন্তত সরকারিভাবে স্ট্যান্ড করে। অর্থাৎ ওনার বিরুদ্ধে যদি কোনো এজিটেশন হয়ে থাকে ভারত সরকার বা গৃহমন্ত্রক তার একটা রিপোর্ট দেবে। তাতে কি কেউ এখনো পর্যন্ত বলেছে ওনার বাম অতিবামদের কাজ? প্রথম কথা আমি জানি না। যদি হয়েও থাকে মনে রাখবেন মুখ্যমন্ত্রী বিলেত ভ্রমণ, আমি ভ্রমণ কথাটাই বললাম, ক্ষমা করবে, এই বিলেত ভ্রমণটা শহরের ইন্টেলেকচুয়াল মানুষের কাছেই নাড়া দিয়েছে। আদারওয়াইজ গ্রামের খেটে খাওয়া মানুষ বা মমতা ব্যানার্জির যারা মেন ভোটার, সংখ্যালঘু একটা বড় অংশ, তাদের কাছে মমতা ব্যানার্জি কোথায় বিলেতে গেছেন না গেছেন তাতে কিছু আসবে না। ফলত তার বিরুদ্ধে বিক্ষোভ হওয়াটা এইটা ঠিক সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে থাকেন, যারা সেই অর্থে ভোটার, কখনো বামেদের কখনো তৃণমূলের, তাদের কাছে খুব একটা নাড়া ফেলার জায়গা নেই। আমরা শহরের লোক কেলক কলেজ জানি, কেলক খাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি বুঝি এটা। আর দ্বিতীয় হচ্ছে মাথায় রাখবে আরজিকর ইস্যুর পরে সারা পৃথিবী যখন আন্দোলিত হয়েছিল তখন এই অক্সফোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমার কিছু ছাত্র কিছু বিশ্ববিদ্যালয় আছে বিদেশের, তারা কিন্তু সেখানকার বিদেশি ছাত্রদের সাথে স্বতঃস্ফূর্ত মুভমেন্টটায় নেমেছিল। তাতে কিন্তু বাংলার রাজনীতিতে বামেদের উত্তরণ হয়নি এবং না হওয়াই স্বাভাবিক। কারণ এই ধরনের গণ আন্দোলনের সাথে পলিটিক্যাল ডিসকোর্স, ভোট ব্যাংকের রাজনীতির শর্তগুলো অন্তত ভারতবর্ষের অ্যাসপেক্টে এক জায়গায় আনা ঠিক নয়। কারণ আমাদের ভারতের ভোটাররা কিন্তু কনসাস নয়, তাই আরজিকরের পরেও তৃণমূল জিরো হতে পেরেছে। ফলে আমি মনে করি না ওটা যদি বামেদের এইরকম বিক্ষোভ হয়ে থাকে তাতে হয়তো বাংলার মুখটা, বাংলার আসল চিত্রটা গ্লোবাল অ্যাসপেক্টে সারা পৃথিবীতে আবার নতুন করে উঠে আসলো যে আমরা কোন কোন জায়গায় ব্যর্থ। তাছাড়া বামেদের নতুন করে সংগঠনের বা ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না, এটা এক কথায় নস্যাৎ করে দেওয়া যায়। আরেকটা তৃতীয় যেটা, ভারতবর্ষের বা বিভিন্ন দেশের বিভিন্ন ডেলিগেট, আমার পুরো মনে আছে আমেরিকার যতবারই প্রেসিডেন্ট ভারতবর্ষে আসতেন বামেরা ঘটা করে দিল্লিতে, কলকাতায় রাজপথ মার্কিন কনসুলেটের জেনারেলের সামনে ধর্ণা দিত, প্রতিবাদ করতো। তাতে কি, তাতে তো গণ আন্দোলনের চরম শর্তটাই তাই, আমি আন্দোলন করব, রাষ্ট্রনায়কদের করব। তাতে কি আমেরিকার প্রেসিডেন্টকে বা তাদের মুখপাত্রকে গালাগালি করতে হয়েছে? আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কতটা অসহিষ্ণু যে তাকে প্রশ্ন যখন করছে সেটা ভ্যালিড ইনভ্যালিড গণতন্ত্রের তো তার রাইট আছে। কারণ ইংল্যান্ড গণতন্ত্রের একটা পীঠস্থান, ভারতবর্ষে তিনি মাওবাদী বলতে পারেন কৃষকদের সারের দাম বৃদ্ধির প্রতিবাদ করলে, সারের দামের কথা জানলে, ছাত্ররা প্রশ্ন করলে তিনি মাওবাদী বলে সবকিছু ফেলে মাইক্রোফোন ফেলে উঠে যেতে পারেন। ইংল্যান্ডে কিন্তু সেই কালচার নেই। না হলে কালকের ওই ছাত্রগুলো যদি পশ্চিমবঙ্গে প্রশ্ন করতো এদের এখন জেলের ভিতরে তোমরা দেখতে পেতে। ফলে ওই জায়গায় প্রশ্ন তো করবে, ওরা রাগ করার বা ওনার মুখপাত্রের এই ধরনের অশ্লীল মন্তব্য করার রাইট নেই। আর্টিকেল 19 সেখানে ভারতবর্ষ যখন এই ধরনের কথা বলার সুযোগ বিরোধীদের দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, ইংল্যান্ডেও কিন্তু বাক স্বাধীনতা চরমভাবে রক্ষা করা হয়। মানে সেই অ্যাসপেক্টে তার মুখপাত্রদের এইগুলো কথা বলা নেই। এবং চতুর্থ যদি বলো, প্রশ্নগুলো তো ভ্যালিড ভাই, প্রশ্নগুলো কিন্তু 100% ভ্যালিড। এ রাজ্যে তিনি আরজিকরের হত্যা ধর্ষণ নিয়ে তাহলে কি আমি এই কথা বলতে পারি যে এ বাংলার বুকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা সামনে আসার পর 9 আগস্টের পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের অবস্থানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এভাবে কোনো প্রশ্নের উত্তর মুখোমুখি এভাবে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি, যেটা বিলেতের মাটিতে কেলক কলেজে গতকাল হলো। একদম, আমি আবারও বলছি, এ রাজ্যে তিনি পরিস্থিতি হয়নি নয়, এ রাজ্যে রাষ্ট্র পরিস্থিতি করতে দেয়নি। তাই কালো ব্যাচ পরে কোনো ডাক্তার যদি তার সহকর্মীর ধর্ষণ খুনে প্রতিবাদ করে কাজে ঢুকতে চায়, এ রাজ্যে আমরা দেখেছি পুলিশ তুলে নিয়ে গেছে সে ডাক্তারদের মারতে মারতে। তাহলে এ রাজ্যের কথা ছেড়ে দাও, এই ছেলে মেয়েগুলো ও রাজ্যে ইংল্যান্ডে বসে তারা বুঝিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তোমার রাজ্যে তুমি করতে না দিলেও এই সত্যি ঘটনাগুলো আজকে গণতন্ত্রের চরম পীঠস্থান লন্ডনে বসে কিন্তু আমরা বলবো তোমাকে শুনতে হবে। তুমি যে তকমাই দাও, মাওবাদী, অতিবাম, বাম, খাম, যাই দাও, কিন্তু আমি আবারও বলছি এ রাজ্যে যে আর্টিকেল 14, আর্টিকেল 19 কোনোভাবেই মানা হয় না। তার উদাহরণ এই ছেলে মেয়েগুলো যত বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক না কেন, যত মেধাবী হোক না কেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি এই ধরনের প্রশ্ন করতো তারা ওই ডাক্তার ভাইদের মতো জেলে যেতে হতো, কিংবা
সুবর্ণ গোস্বামীর মতন বাইরে কোথাও ট্রান্সফার করে দিতে হতো, ট্রান্সফার হয়ে যেত। একেবারে ঝন্টুদা, পরবর্তী সময়ে এই বক্তব্য, গতকালের পরিস্থিতি, তার পাল্টা কি সময়ে সঙ্গে সঙ্গে উঠে আসে ছবি, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। ঝন্টু বড়াইক অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। ওনাকে কেউ আক্রমণ করতে যাননি, মারতে ধরতে যাননি, প্ল্যাকার্ড হাতে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু উনি পাল্টা হাজরায় আক্রান্ত হওয়ার যে ছবি বের করে দেখালেন, সঙ্গে নিয়ে ঘোরেন নাকি? সিপিএম নেতা শতরূপ ঘোষ এই প্রশ্নও তুলেছেন। আর কি বলছেন শতরূপ, দেখুন। জন্যমূলক বিক্ষোভ হয়েছে, কেউ ওনাকে মারতে যায়নি, ধরতে যায়নি, দাঁত ভেঙচাতে যায়নি, বক দেখাতে যায়নি, প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। ইনফ্যাক্ট প্রথমে কেউ কোনো স্লোগানও দিতে যায়নি, ওরা চুপচাপ প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। আমি ভিডিও দেখে যা বুঝলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে তাদের সাথে কথা বলতে গেছেন, ভালো করেছেন সেটা, উনি ওনার দিক থেকে কথা বলেছেন, ওরা তার উত্তর দিয়েছে, ছবি দেখিয়েছেন। ওই যখন এসব হচ্ছে ওনাদের ইয়েতেই দেখলাম যে এই যে ওনারটা কি মাথা ফাটিয়ে দিয়েছিল ওই সিপিএম, এই ছবিটা উনি তুলে দেখাচ্ছেন, পোস্টারটা কেমন না, সে উনি কেন, উনি নিশ্চয়ই এটা ব্যাগে করে নিয়ে ঘোরেন। আমরা যেরকম ভোটার আই কার্ড এসব সঙ্গে রাখি, কখন কি দরকার পড়ে যায়, সেরকম উনি হয়তো এটা নিয়ে ঘোরেন, যে যখন আর কোনো জবাব থাকবে না তখন ছবিটা দেখিয়ে দেবো। আমি এই কারণে বলছি যে এই যে ছবিটা আপনারা দেখাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল না কি শুয়েছিলেন, কে মেরেছিলেন যেটা বারে বারে শুনি, কে মেরে মাথা ফাটিয়েছিল ওনার, যদি আদৌ মাথা ফেটে থাকে? কার বিরুদ্ধে অভিযোগ ছিল? লালু আলম। উনি অভিযোগ করেছিলেন, এটা আমরা করিনি অভিযোগ। উনি বলেছিলেন যে লালু আলম হাজরা মোড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। জ্যোতি বসু নির্দেশ দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল লালু আলমকে কয়েক ঘন্টার মধ্যে। আর সেই লালু আলম এখন কী করে? সেই লালু আলম এখন তৃণমূল কংগ্রেস করে, ওনার দলের নেতা লালু আলম। ওনার দলের নেতা ওনার মাথা ফাটিয়েছে, তার উনি ছবি দেখাচ্ছেন অক্সফোর্ডে গিয়ে, দাঁড়িয়ে বলছেন যে আমাকে এই করা হয়েছে। আবার আগে বলেই গেছিলেন যে আমার বিক্ষোভ হতে পারে। দেখো, উনি তো একজন, দেখেন, অপরাধীর মনেই অপরাধবোধ থাকে। উনি জানেন যে পশ্চিমবাংলায় আমি যেগুলো করি, পশ্চিমবাংলায় কারোর ক্ষমতা নেই আমার সামনে আসার, তাহলে আমি হয় জেলে ঢুকিয়ে দেবো, অথবা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, তার মুখ বন্ধ করে দেবো, গুম খুন করে দেবো। যখানে বিদেশে আমার পুলিশ নেই, নিয়ন্ত্রণ নেই, সেখানে এই সমস্ত করব। প্রশ্ন করা হয়েছিল, উনি তার উত্তর দিয়েছেন। এটা উনি কাউকে গ্রেপ্তার করাতে পারেননি, কাউকে জেলে ঢোকাতে পারেননি। আমি খালি প্রশ্নগুলো যদি বাংলার মাটিতে ওনাকে করা হতো, তার কি পরিণতি হতো, তার উনি কি করতেন? অর্থাৎ কেলক কলেজের ঘটনায় যত কাণ্ড, এখন কেলককে কেন্দ্র করে প্রতিক্রিয়া, বক্তব্য পাল্টা, চারদিকে নজর থাকছে আমাদের। কোনো ঘটনা, কোনো কাণ্ড ঘটবে, প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, আক্রমণ পাল্টা আক্রমণ হবে, এটা স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র এই বাংলার কুচবিহার থেকে কাকদ্বীপ নয়, এই ঘটনা কেলকেও চলে গেল। কেলক কাণ্ডে এবার কলকাতার তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, তিনি পাল্টা কুকুরের লেজ সোজা হয় না থেকে শুরু করে জামানত বাজেয়াপ্ত, একের পর এক বিষয় আক্রমণ সানিয়েছেন একেবারে সোশ্যাল মিডিয়ায়, পরপর তার লেখায়। তার আগে অরূপ চক্রবর্তী কি বলছেন একবার দেখাই আপনাদের, দেখুন। নৈতিকভাবে বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সিপিএম, তাদের ছাত্র সংগঠন এসএফআই, তাদের নাকি ইউনাইটেড কিংডম চ্যাপ্টার এ রাজ্যে শূন্য, ওরা ইউনাইটেড কিংডমে শাখা খুলেছে। তো ভালো কথা, খুলতেই পারে। আমি নাম বলছি: নিখিল ম্যাথিউ, নেহা পালিওয়াল, অশোক বশিষ্ঠ। এর সাথে মাস্টার মাইন্ড ছিলেন সুচিন্তন দাস। যেই সুচিন্তন দাসের কথা বলছি, শোনা যাচ্ছে তার বাবা আমাদের কলকাতার লাগোয়া একটি বিশ্ববিদ্যালয়ে, সেখানকার একটি ডিপার্টমেন্টের ডিন। মমতা ব্যানার্জি যখন বাংলার রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তখন সেখানে দাঁড়িয়ে যে মিথ্যা কথা, যে অসভ্যতা মছুড়ল, সেটা কি বাংলার মানুষ বরদাস্ত করবে? শক্তি মিথ্যাবাদী না এসএফআই মিথ্যাবাদী? কারণ গণশক্তি বলেছিল মমতা ব্যানার্জিকে অক্সফোর্ড আমন্ত্রণই জানায়নি, আর্টিকেল প্রকাশ করেছিল ফ্রন্ট পেজে। আর এসএফআইয়ের নেতা এসএফআইয়ের পেজ থেকে এবং তাদের নিজের প্রোফাইল থেকে বলছে যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর মেনে নেবে এসএফআই। তার মানে অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন সে রাজনৈতিক মিথ্যাচার, এবং মানুষ শূন্য করে দেওয়ায় যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন উদ্গীরণের মঞ্চ হিসেবে যারা এই ধরনের একটা গ্লোবাল মঞ্চকে বেছে নিয়ে আখেরে বাংলার সম্মানহানি করলো, বাংলার মানুষ এই জন্যই এদের রাজনৈতিকভাবে শূন্য করে দিয়েছে। দেওয়াল লিখন, রাজনৈতিক মঞ্চ, পথসভা, আক্রমণের নানা ধরন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন এই আক্রমণ নতুনভাবে আরও একটা সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম। সেখানে অরূপ চক্রবর্তী কি বলছেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বে ছিলেন অরূপ চক্রবর্তী দীর্ঘদিন ধরে। তার সোশ্যাল মিডিয়ার পোস্ট আপনাদের দেখাচ্ছে, কি লিখেছেন তিনি অরূপ চক্রবর্তী, এবং সেখানে লিখেছেন তিনি, কুকুরের লেজ কখনো সোজা হয় না। বামেদের তীব্র কটাক্ষ করে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী লিখেছেন, তৃতীয় ছবিতে চিহ্নিত 4টে শূন্য আজ অক্সফোর্ডে, 4 জন
প্ল্যাকার্ড হাতে ছিলেন, কিন্তু যত সংখ্যক পাল্টা হাততালি দিয়েছেন সেই তুলনায় ওই 4 জন ওখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। 2026-এ বাংলাতেও জামানত বাজেয়াপ্ত হবে সিপিআইএম এর, বামেদের, অর্থাৎ সেখানেও রাজনীতি। অরূপ চক্রবর্তী বলছেন কুকুরের লেজ সোজা হয় না, পাল্টা আবার সিপিআইএম এর তরফ থেকে প্রতিক্রিয়া, সোজা হয় যারা পাগল সেই সমস্ত কুকুরের, এমনটাও সোশ্যাল মিডিয়ায় লেখা উঠেছে। অর্থাৎ সব মিলিয়ে এই আক্রমণ, পাল্টা আক্রমণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, একেবারে কুচবিহার, কাকদ্বীপ, বাংলার বিভিন্ন প্রান্ত পেরিয়ে একেবারে যত কাণ্ড এখন কেলগে, সেখানকার কলেজের ঘটনায় আজ আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বামেরা, সেখানে বাম অতিবাম, তারা পোস্টার প্ল্যাকার্ড দেখালেন। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, সেখানকার ওই বিক্ষোভ বিলেতের মাটিতে, তাতে সেই আছে বাংলায় রুটি সেঁকবে বামেরা? সজলদা, প্রথম কথা হচ্ছে এটা বামেরা করেছে, এই কথা আপনাকে কে বললো? একটা ফেসবুক পোস্ট বেরিয়েছে, তাতে লেখা আছে এসএফআই ইউকে। এসএফআই মানে কি? স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। তো স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্রাঞ্চেস থাকবে কোথায়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ কি আমেরিকায় হতে পারে? হতে পারে না তো। সেরকম স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ থাকবে পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উড়িষ্যা, এই জায়গায় থাকবে। তার বদলে ইউকে, এসএফআই। আচ্ছা, এসএফআই আবার হিন্দুদের উপর অত্যাচারের কথা বলবে? এটা আপনি বিশ্বাস করেন? ওখানে না রাম না বাম, শিক্ষিত বাঙালিও হতে পারে, কারণ বাংলার পোস্টারও দেখেছি, শিক্ষিত ইন্ডিয়ান এবং যারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত সেই মানুষ এই অন্যায়ের প্রতিবাদ করেছেন। এটাকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বামেরা করেছে, বামেরা করেছে, যাতে বামকে তোলা যায়। এটা সিপিএম এবং তৃণমূল, এরা দুজনে যৌথ উদ্যোগের দায়িত্ব নিয়ে এটা পালন করছে। রাতারাতি একটা পেজ বেরিয়ে গেছে এসএফআই ইউকে। আমি আপনাকে তো বললাম, ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোথায় আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আমেরিকা। এটা হয়? ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ কোথায়? লন্ডনে। এটা হয়? এটা তো হয় না। একেবারে সজল ঘোষের এই যুক্তি দিয়ে ব্যাখ্যা, এই ব্যাখ্যার পরবর্তী ক্ষেত্রে কে উত্তর উঠে আসে, যারা বাম অতিবাম বলছে তাদের, সেদিকে নজর থাকবে। অন্যদিকে এই কুকুরের ল্যাজ, ধন্যবাদ সজলদাকে, কুকুরের ল্যাজ সোজা হয় না এই প্রশ্ন যখন বলছেন অরূপ চক্রবর্তী, পাল্টা ক্ষেত্রে ক্ষেত্রে সোজা হয় কুকুরের ল্যাজ, শতরূপ ঘোষ সিপিএম নেতা বলছেন। দেখুন কি বলেছেন। প্রশ্ন করাটা যদি ওনার কাছে কুকুরের লেজ হওয়ার হয়ে থাকে তাহলে ঠিকই কথা, সেই লেজ কখনো আমাদের সোজা হবে না। আমাদের বিক্ষোভ দেখানোর, প্রশ্ন করার অভ্যেস কোনো দিন যাবে না। কিছু লেজ সময় বিশেষে সোজা হয়ে যায়, কিছু লেজ নিজের রাজ্যের ভেতর যখন থাকে তখন জেলের দিকে নির্দেশ করে, পয়েন্ট আউট করে, আর সেই লেজই যখন আবার বিদেশে গিয়ে প্রশ্নের সামনে পড়ে তখন কিরম লেজটা নাড়তে থাকে। সুতরাং কিছু লেজ আবার সোজা হয় কি ব্যাখ্যা হয় বলতে পারবো না, কিন্তু সময় বিশেষে লেজের ভাষা পাল্টে যায়, এটা কিছু ক্ষেত্রে আমরা দেখি। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফর সঙ্গী হয়েছেন তৃণমূল নেতা মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলছেন দেখুন। বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানতাম এগুলো নিয়ে, তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক,